মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসে আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টার থেকে হাজারি স্যারের অনুশীলনের কিছু প্রশ্ন সলভ করব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা আগের ভিডিওতে 10টা প্রশ্ন সলভ করছিলাম, তো আজকে আমরা 11 নম্বর প্রশ্ন থেকে শুরু করতেছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, নিচের কোন ওজনটি 4 ডিজিট ব্যালেন্সে পরিমাপ করা বোঝায়? তাহলে দেখো, এখানে বলছে 4 ডিজিট ব্যালেন্স। 4 ডিজিট ব্যালেন্স মানে হচ্ছে পয়েন্টের পরে 4টা ডিজিট থাকবে, পয়েন্টের পরে 4টা ডিজিট। তাহলে তুমি অপশনগুলো একটু খেয়াল করো, এখানে পয়েন্টের পরে 3টা ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টা, আর এখানে দেখো আমরা পয়েন্টের পরে 4টা ডিজিট পাচ্ছি, 22.1202 গ্রাম। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। আর এখানেও দেখো পয়েন্টের পরে 2টা ডিজিট আছে, তাহলে তোমরা এটা মনে রাখবা, যদি 4 ডিজিট ব্যালেন্স বলে তাহলে পয়েন্টের পরে 4টা ডিজিট থাকবে, আর যদি 2 ডিজিট ব্যালেন্স বলে তাহলে পয়েন্টের পরে 2টা ডিজিট থাকবে। দেখো, এখান থেকে আমরা আরো একটা ইনফরমেশন জেনে নিব। ল্যাবরেটরিতে সূক্ষ্ম ভরের উপাদান ওজন করতে যেই ব্যালেন্স ব্যবহৃত হয় সেটাই হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স, এবং 4 ডিজিট ব্যালেন্স দ্বারা 0.000 গ্রাম ভর পর্যন্ত সঠিক ভাবে মাপা যায়। অর্থাৎ দেখো, এখানে পয়েন্টের পরে কিন্তু 4টা ডিজিট আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসব, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তোমরা নিশ্চয়ই জানো যে সমস্ত পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বাতাসের কোনো উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না, যে সমস্ত পদার্থ দিয়ে কোনো একটা দ্রবণ তৈরি করলে তার ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত অপরিবর্তিত থাকে এবং যারা রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় সাধন করে না, আমরা ওই সমস্ত পদার্থকে বলে থাকি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণগুলা তুমি যদি খুব সহজে মনে রাখতে চাও, তুমি শুধু মনে রাখবা যে এদের মধ্যে হচ্ছে সি থাকবে, ইংরেজি বর্ণ সি। এখানে কিন্তু আমরা সি দিয়ে কার্বনকে বোঝাচ্ছি না, এখানে সি দিয়ে হচ্ছে ইংলিশ লেটার সি কে বোঝানো হচ্ছে। তাহলে দেখো, আমরা যদি অপশনগুলো দেখি, HCl, এটার মধ্যে যদিও সি আছে কিন্তু এটা ব্যতিক্রম, এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা মনে রাখবা যে শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষার যারা, তারা কিন্তু সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যেহেতু একটা শক্তিশালী অ্যাসিড, এই কারণে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে আমরা চলে আসি কস্টিক সোডা, তাহলে এটার মধ্যে সি নাই, তাহলে এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার মধ্যেও সি নাই, তাহলে এটাও কি, এটাও হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কিন্তু দেখো, তুমি যদি সোডিয়াম কার্বনেটের দিকে খেয়াল করো, এটার মধ্যে কিন্তু আমরা সি দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। দেখো, আমরা আরো কিছু জেনে নিব। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যাদের মধ্যে সি আছে তারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এবং ব্যতিক্রম হচ্ছে HCl। তাহলে HCl হচ্ছে ব্যতিক্রম। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের আরো যদি উদাহরণ আমরা খেয়াল করি, অনাদ্র সোডিয়াম কার্বনেট Na2CO3, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তারপরে হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4, সোডিয়াম অক্সালেট Na2C2O4, সাকসিনিক অ্যাসিড। তাহলে দেখো, এদের প্রত্যেকের মধ্যে কিন্তু আমরা ইংরেজি বর্ণ সি দেখতে পাচ্ছি, অর্থাৎ এরা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি আছে? সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা, কস্টিক পটাশ, সোডিয়াম থায়োসালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ব্যতিক্রম হিসেবে মনে রাখবো। এবার আমরা চলে আসি, দেখো 13 নম্বর কোশ্চেনে। তো এখানে কি বলা হয়েছে, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তাহলে দেখো, ওই আগের টপিকেরই প্রশ্ন, তাহলে সঠিক উত্তর হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, কারণ এটার মধ্যে আমরা সি দেখতে পাচ্ছি। তারপরে আসো, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তাহলে সোডিয়াম কার্বনেট, এটার মধ্যে সি আছে, তাহলে এটা প্রাইমারি হবে। পটাশিয়াম ডাইক্রোমেট, এটার মধ্যে সি আছে, এটা প্রাইমারি হবে। অক্সালিক অ্যাসিড, এটার মধ্যে সি আছে, এটা প্রাইমারি হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার মধ্যে সি নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে দেখো 15 নম্বর প্রশ্ন, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? তাহলে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটার মধ্যে সি নাই। HCl, এটার মধ্যে যদিও সি আছে কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট, এটার মধ্যে সি আছে, তাহলে এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটার মধ্যে সি নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ।
আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ওই একই টপিকেরই প্রশ্ন। প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে প্রাইমারি প্রমাণ দ্রবণ তৈরিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহৃত হয়। তাহলে এটার সঠিক উত্তর হবে সোডিয়াম কার্বনেট, Na2CO3। তাহলে দেখো একই টপিকের প্রশ্ন এক এক বোর্ডে এক এক ভাবে কিন্তু আসছে, কিন্তু উত্তর সবগুলোর সেম। এরপরে আমরা চলে আসি নিচের কোনটি সেকেন্ডারি পদার্থ। তাহলে এটা আমরা কি দেখব, যেটার মধ্যে সি নাই, তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা প্রথমেই পেয়ে গেছি। আচ্ছা, এবার চলে আসি 18 নম্বর কোশ্চেন। তো বলা হচ্ছে 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরিতে তোমার প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে কোনটি পড়ে না? তো দেখো একটা ইনফরমেশন মনে রাখবা, নির্দিষ্ট আয়তনে গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপ করার জন্য মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। তাহলে কি বললাম, যে নির্দিষ্ট আয়তনের কোন একটা গাঢ় অ্যাসিড বা হচ্ছে পানি যদি তুমি পরিমাপ করতে চাও, তাহলে হচ্ছে তোমার মাপন সিলিন্ডার লাগবে বা মেজারিং সিলিন্ডার লাগবে। এবার তুমি প্রশ্নটার দিকে তাকাও, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে একটা কিন্তু ক্ষার দ্রবণ আছে, সোডিয়াম কার্বনেট, এটা একটা কি ক্ষার দ্রবণ, এটা কিন্তু অম্ল দ্রবণ না, অম্লীয় দ্রবণ না। আবার কথা হচ্ছে এখানে পানির কথাও বলা হয়নি। তাহলে আমি যদি পানি পরিমাপ করতে চাই বা হচ্ছে একটা অ্যাসিড দ্রবণ পরিমাপ করতে চাই নির্দিষ্ট আয়তনে, তাহলে হচ্ছে আমার কি লাগবে, মাপন সিলিন্ডার লাগবে বা মেজারিং সিলিন্ডার লাগবে। কিন্তু এখানে যেহেতু একটা ক্ষার দ্রবণ আছে, এই কারণে আমার কিন্তু এই ক্ষেত্রে মাপন সিলিন্ডারের কোনো দরকার নাই। ঠিক আছে, তোমরা এইভাবে এই প্রশ্নটার উত্তর মনে রাখবা। তাহলে আমার এই যে কলবঙ্গি ব্যালেন্স, ফানেল, 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্ক এগুলা লাগবে, কিন্তু কি মাপন সিলিন্ডার লাগবে না। এবার আসি আমরা দেখো 19 নম্বর কোশ্চেন, এবং এই প্রশ্নটা দেখো কুমিল্লা বোর্ড 16, তারপর হচ্ছে সিলেট বোর্ড 16 এবং মেডিকেল 23-24 সেশনে কিন্তু এই প্রশ্নটা আসছে। 250 মিলিলিটার 0.1 m সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দরকার পড়বে? তাহলে দেখো আমরা এটা কিভাবে করব, W = MvS/1000 এই সূত্র প্রয়োগ করব। তাহলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত, 106। আচ্ছা, দ্রবণের আয়তন কত দেয়া আছে, 250 ml। এটাকে আমরা লিটারে নিয়ে যাব, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দিতে হবে। আর হচ্ছে দ্রবণের ঘনমাত্রা কত দেয়া আছে, 0.1। এবার দেখো হাতে আমাদের কারাগারিটা করতে হবে, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। তাহলে 250 1000 এর মধ্যে হচ্ছে 4 বার যায়, 0.1 মানে কি 1/10। তাহলে নিচে তুমি 10 নিয়ে এসো, ঠিক আছে। তাহলে 106 ডিভাইডেড বাই 40, তাহলে 40 106 এর মধ্যে কয়বার যাবে, এটা হচ্ছে 2 বার। তাহলে দেখো 2 দিয়ে যে অপশনটা আছে ওটাই সঠিক উত্তর, অর্থাৎ 2.65 গ্রাম, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে আসি 20 নম্বর কোশ্চেনে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় কোন কাজে? তাহলে এটা একটা মুখস্থ টাইপের কোশ্চেন, আমাদের মনে রাখতে হবে আয়তনিক ফ্লাস্ক ব্যবহৃত হয় প্রমাণ দ্রবণ তৈরিতে। প্রমাণ দ্রবণ, হোয়াট ইজ প্রমাণ দ্রবণ? যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে সেটাকে বলা হয় প্রমাণ দ্রবণ। যেমন মোলার দ্রবণ হচ্ছে 1 m, ডেসিমোলার হচ্ছে 0.1 m, তারপর হচ্ছে সেন্টিমোলার 0.01 m, সেমিমোলার হচ্ছে 0.5 m। অর্থাৎ যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে ওই দ্রবণকে আমরা বলি হচ্ছে প্রমাণ দ্রবণ। তাহলে এখন খেয়াল করো, মনে রাখবা নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য আমরা বিভিন্ন আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার করে থাকি। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য। এবার আমরা চলে আসি ভলিউমেট্রিক ফ্লাস্কের ব্যবহার কি। তো দেখো আমরা একটু আগে বললাম আয়তনিক ফ্লাস্ক, এখন আয়তনের ইংরেজি কি? আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম। তাহলে আয়তনিক ফ্লাস্কের ইংরেজি হবে ভলিউমেট্রিক ফ্লাস্ক। তাহলে আমরা ভলিউমেট্রিক ফ্লাস্ক কি কাজে ব্যবহার করব? নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে, নির্দিষ্ট আয়তনের দ্রবণ তৈরি করতে। তাহলে ভলিউমেট্রিক ফ্লাস্ক ইকুয়াল হচ্ছে আয়তনিক ফ্লাস্ক, এবং নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করার জন্য বিভিন্ন আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার করা হয়। এবার আমরা চলে আসি 22 নম্বর কোশ্চেনে। দেখো 0.1 m HCl দ্রবণ প্রস্তুতিতে গাঢ় HCl পরিমাপের জন্য ব্যবহৃত হয় কোনটি?
তো দেখো এই প্রশ্নের উত্তর আমরা একটু আগেই পড়ে আসছি। আমরা কি পড়ছিলাম? নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানি পরিমাপ করার জন্য মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার ব্যবহার করতে হয়। তাহলে এটা হচ্ছে একটা দেখো অম্লীয় দ্রবণ বা অ্যাসিডীয় দ্রবণ 0.1 mHCl দ্রবণ। তাহলে এটা পরিমাপ করার জন্য আমরা কি ইউজ করব? মাপন সিলিন্ডার বা হচ্ছে মেজারিং সিলিন্ডার। তাহলে আমরা এই ইনফরমেশনটাও পড়ে নিই। নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য মাপন সিলিন্ডার বা মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে আসি 23 নম্বর কোশ্চেনে। দেখো এখানে কি বলা হচ্ছে? বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত আয়তন মাপা যায়? তাহলে দেখো এটাও মুখস্থ রাখবা যে বুলেটের সাহায্যে আমরা সর্বনিম্ন 0.1 মিলিলিটার মাপতে পারি। 0.1 মিলিলিটার। দেখো এই ইনফরমেশনটা মনে রাখবা, বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য 0.1 মিলিলিটার এবং বুলেটের সাহায্যে সর্বনিম্ন 0.1 মিলিলিটার মাপা যায়। 0.1 মিলিলিটার। এবার আমরা চলে আসি 24 নম্বর কোশ্চেন। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 23-24 কিন্তু আসছে এই প্রশ্নটা। তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে হাজারি স্যারের অনুশীলনীর প্রশ্নগুলা কতটা গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। তো তাহলে এখানে বলা হচ্ছে বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য কত মিলিলিটার? তাহলে আমরা একটু আগে পড়ে আসছি বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য হচ্ছে 0.1 মিলিলিটার। আর একটা কথা মনে রাখবা যে 1 মিলিলিটার ইকুয়াল কিন্তু 1 সেন্টিমিটার কিউব, অর্থাৎ 0.1 মিলিলিটার এটাকে কিন্তু আমরা 0.1 সেন্টিমিটার কিউবও লিখতে পারি। সেন্টিমিটার কিউব বা হচ্ছে সিসি, কিউবিক সেন্টিমিটার। তো দেখো এখানে বলা হচ্ছে বুলেট সাধারণত 50 সেন্টিমিটার কিউব অর মিলিলিটার আয়তনের হয়ে থাকে। বুলেটের গায়ে দাগাঙ্কিত করে 50টি ভাগে ভাগ করা থাকে। 50টি ভাগে। প্রতি ভাগের আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব অর মিলিলিটার। প্রতি 1 সেন্টিমিটার কিউব অর মিলিলিটার ভাগকে আবার 10টি ভাগে ভাগ করা থাকে। তাই একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত হয়? 0.1 সেন্টিমিটার কিউব অর মিলিলিটার। আর এই কথাটা তো একটু আগেই বললাম যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল হচ্ছে 1 সিসি ইকুয়াল 1 মিলিলিটার। এবার আসে দেখো সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয়? তাহলে দেখো স্বল্প আয়তন তরল এটা যদি থাকে তাহলে আমরা অ্যান্সার দিব হচ্ছে বুলেট। সূক্ষ্মভাবে স্বল্প আয়তনের তরল পরিমাপ করতে বুলেট ব্যবহার করা হয়। তাহলে দেখো আমরা এখান থেকে যদি এই ইনফরমেশনটা জেনে নিই, সূক্ষ্মভাবে স্বল্প আয়তন তরল পরিমাপ করতে বুলেট ব্যবহৃত হয়। আর বুলেটের পরপর ক্ষুদ্রতম দুই দাগের পার্থক্য হচ্ছে 0.1 মিলিলিটার। আর বুলেটের সাহায্যে সর্বনিম্ন 0.1 মিলিলিটার মাপা যায়। তাহলে এই ইনফরমেশন গুলা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো ভাইয়া ও আপুরা এখনকার মতো বিদায় নিচ্ছি। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তোমাদের সবার প্রতি অনুরোধ রইল যে এই ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে, ব্যাচমেটদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা যেন তারাও উপকৃত হতে পারে। তোমাদের সঙ্গে শীঘ্রই নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিওতে দেখা হবে।